হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে ফোর্থ সেমিস্টারের প্রথম থিওরি ক্লাস নিয়ে হাজির হলাম। এইভাবে কন্টিনিউয়াস সিস্টেমে আমি ফোর্থ সেমিস্টারের সমস্ত থিওরি টপিক নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় আসবো তোমাদের কাছে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর অন্তর্গত সমুদ্রবক্ষের বিস্তার এবং প্লেট টেকটনিক। ক্লাস চলাকালীন আমরা বুঝতে পারবো যে দুটো টপিক একটা ক্লাসের মাধ্যমে শেষ করা সম্ভব কিনা। কিন্তু সর্বপ্রথম আমরা আলোচনা করব সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কে, যে সমস্ত বিষয়বস্তুগুলো তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড আছে তার বিস্তারিত ব্যাখ্যা, কেমন কিভাবে কি রকম প্রশ্ন আসবে, কিভাবে লিখতে হবে, তার সমস্ত ব্যাখ্যা থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা মন দিয়ে ভিডিওটি শুনবে এবং দেখবে, কারণ যেহেতু থিওরি ভিডিও, কিছু কিছু ডায়াগ্রাম বোঝানো হবে এবং পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বেশি আলোচনা করা হবে। যারা আমার সাথে অনলাইন বা অফলাইনে যুক্ত আছো তাদেরকে বারবার বলবো, এই ভিডিও ক্লাস দেখার পর তোমাদের যে ডাউট ক্লিয়ার সেশন হবে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই যুক্ত হতে হবে। যদি তুমি ডাউট ক্লিয়ার সেশনে আমাদের সঙ্গে যুক্ত না হও তাহলে কিন্তু তোমার টপিক সম্পর্কে যে সমস্ত ডাউটস গুলো থাকবে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে না। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং আমাদের ফেসবুকে 1,50,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। যে বা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবী এবং যাদের এই ভিডিওটা খুবই দরকার তাদের সাথে শেয়ার করো, এবং যাতে তারা উপকার হয়। এবং স্টুডেন্ট, কন্টিনিউয়াস সিস্টেমে কিন্তু আমি সমস্ত সিলেবাসের উপর ভিডিও ছাড়তে থাকবো আমাদের এই চ্যানেলে। সুতরাং তোমরা মন দিয়ে ভালো মতন পড়াশোনা করবে এবং সবার রেজাল্ট যেন ভালো হয় এটাই আমি কামনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের থিওরি ক্লাস। তো আজকে আমরা পড়বো হচ্ছে ভূগঠন, যে টপিকটা আছে তার আন্ডারে সমুদ্র বক্ষের বিস্তার সবার প্রথম ধারণা। তো এখানে এই অধ্যায়ে আমরা কি পাচ্ছি দেখো, সমুদ্র বক্ষের প্রসারণ, এর ধারণা, প্রমাণ এবং কারণ। অর্থাৎ সমুদ্র বক্ষের যে বিস্তার হচ্ছে তার প্রমাণ আমাদেরকে পড়তে হবে, কারণ পড়তে হবে। এবং এর সাথে এখানে আছে পাত সংস্থান তত্ত্ব, এবং এখানে পাতের ধারণা, শ্রেণী বিভাগ এবং বিভিন্ন রকম পাত সীমান্তের শ্রেণী বিভাগ, এবং সেই পাত সীমানায় কি কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে সেই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের এই সমুদ্র বক্ষের বিস্তার যেই তত্ত্বটা আছে তার একটু ভূমিকাতে কি লেখা আছে। বলেছে, বহুকাল পূর্বেই ভূতত্ত্ববিদগণ মনে করেন মহাদেশীয় ভূখণ্ডের সঞ্চারণের ফলেই মহাদেশ ও মহাসাগরগুলি বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই ধারণার পরিপূরক রূপে সমুদ্রবক্ষের বিস্তৃত তত্ত্বের উদ্ভাবন হয়েছে। মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি, গঠন সম্পর্কিত তত্ত্বগুলির মধ্যে সমুদ্রবক্ষের বিস্তার খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এবং এটা ছিল আমাদের, আমরা যদি এই নোটসটা আমাদের পরীক্ষায় আসে তার কিন্তু একটা সুন্দর আমরা একটা ইন্ট্রোডাকশন দিতে পারি এখান থেকে। এবং এর প্রবক্তা, মানে এই সমুদ্রবক্ষের বিস্তার যে তত্ত্বটা আছে সেটার প্রবক্তা কে করে, মানে কে বলেছে এই কথা। বলেছে 1900 মার্কিন ভূতত্ত্ববিদ হ্যারি হ্যামন্ড হেস এবং মার্কিন বিজ্ঞানী রবার্ট সিনক্লিয়ার ডিটস সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণা প্রমাণ করেন বা ব্যক্ত করেন। তাহলে হ্যারি হেস 1962 সালে হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন নামক বইটিতে এই তত্ত্বটি প্রকাশ করে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন এই কথাটা উল্লেখ করতে হবে। এবং সমুদ্রবক্ষের বিস্তার কাকে বলে, কি বলেছে দেখো, বলেছে মধ্য মহাসাগরীয় শৈলশিরা অঞ্চলে আগ্নেয় ক্রিয়াকলাপের প্রভাবে নতুন মহাসাগরীয় ভূত্বকের উৎপত্তি এবং সেখানে থেকে ক্রমশ প্রান্তের দিকে মহাসাগরীয় তলদেশের বিস্তারের ঘটনাকে সমুদ্রবক্ষের বিস্তার বলা হয়। তাহলে এখানে সংজ্ঞা দিয়ে কিন্তু আমরা জিনিসটা পড়তে পারি বা বলতে পারি। এই যে সমুদ্রবক্ষের বিস্তার, এটা কিন্তু আমি তোমাদের একটু ছবি আঁকে বোঝাবো, একটু ওয়েট করো। পূর্ব ধারণা, মানে 1962 সালের আগে কে বা কারা এই বিষয়ে কথা বলেছে। দেখো, বলেছে 1620 খ্রিস্টাব্দে, মানে অনেক প্রাচীন ঘটনা। বলেছে ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকন নোভাম অর্গানাম গ্রন্থে আটলান্টিকের দুপারে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূলের সাদৃশ্য থেকে প্রথম সমুদ্রবক্ষের বিস্তৃতির আভাস পায়। দেখো, আধুনিক তথ্য 1962 সালে দেওয়া হলেও এটা অনেক প্রাচীনকালে, মানে 1620 সালে এর একটা আভাস পাওয়া গিয়েছে। দেন কি বলেছে, 1910 সালে হ্যাঁ মার্কিন বিজ্ঞানী ফ্রাঙ্ক বুশলি ট্রেলর মহাদেশের অনুভূমিক স্থানান্তরের কথা ব্যক্ত করেছে। দেন দেখো, 1922 সালে জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার আটলান্টিক মহাসাগরের উৎপত্তি সংক্রান্তে এই তত্ত্বের সাহায্য নিয়ে মহাসঞ্চরণ তত্ত্ব উপস্থাপন করে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পারলাম যে আমাদের
সমুদ্রবক্ষের বিস্তার যে তত্ত্বটা আছে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীগণ অনেকদিন থেকেই তাদের নিজস্ব মতামত ব্যক্ত করে এসেছে। এবার আমরা আসবো এই তত্ত্বের মূল বক্তব্য। সবার প্রথমে আমরা একটু জেনে নিই যে সমুদ্রবক্ষের বিস্তার বলতে কি বোঝানো হয়েছে ইন জেনারেল। তাহলে স্টুডেন্ট, আমি তোমাদের একটা ছবি আঁকিয়ে বোঝাচ্ছি। এখানে দেখো, ভাবো, জাস্ট এটা তোমরা বোঝার চেষ্টা করবে। ভাবো এটা একটা সমুদ্র, ধরে নাও এটা একটা সমুদ্র, ঠিক আছে। এর বক্ষ মানে এর মিডিল বরাবর কোনো একটা ঘটনা ঘটছে, যার ফলে এই যে সমুদ্র বক্ষটা আছে তার বিস্তার ঘটছে, অর্থাৎ তার পরিমাণটা বাড়ছে। তাহলে স্টুডেন্ট, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি। এই যে সমুদ্র এবং এই সমুদ্র বক্ষের বিস্তারের ঘটনাটা কিন্তু সত্যি, ঠিক আছে। তাহলে সমুদ্র বক্ষের যদি বিস্তার ঘটে তাহলে কি হবে, এই জায়গাটা আস্তে আস্তে দিকে শিফট করবে, তাই না? সেম ভাবে এই জায়গাটা দিকে শিফট করবে, আরো বড় হবে। তোমার আমার তোমাদের কাছে প্রশ্ন, যারা আমাদের ভিডিওটা দেখছো, তোমাদের তোমরা এই ভিডিওটা দেখার সময় বা দেখা চলাকালীন এবং ভিডিওটা শেষে তোমরা কমেন্ট করবে, যারা অ্যান্সার জানো এখনই কমেন্ট করবে। যে প্রশ্ন হলো, সমুদ্রবক্ষে যদি কন্টিনিউয়াস বিস্তার ঘটে তাহলে সমুদ্রের সাইজ যেটা বর্তমানে আছে সেটা তো বৃদ্ধি পাবে, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এদের আয়তন তো বৃদ্ধি পাওয়ার কথা, তাই না? যেহেতু সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে, তাহলে এই সমস্ত মহাসাগরের সত্যি কি আয়তন বৃদ্ধি পাচ্ছে? প্রথমত। দ্বিতীয়ত, যদি যদি এই আয়তনগুলো বৃদ্ধি পায়, তার কি তুমি তুমি তার তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? অর্থাৎ প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এরা কি সত্যিকার আয়তনে বৃদ্ধি পাচ্ছে? এর অ্যান্সার তোমরা আমাকে দাও কমেন্ট বক্সে। এবং দ্বিতীয়ত, যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন? অর্থাৎ ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, এরা আয়তনে বাড়ছে না কেন? অর্থাৎ 10 বছর আগে এদের আয়তন যা ছিল, 10 বছর পর বা 500 বছর পর এদের আয়তন সমান কেন? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমাকে এখনই করো, অথবা আমার ক্লাস চলাকালীন বা ক্লাস শেষ হয়ে গেলে তোমরা যদি এর উত্তর পেয়ে থাকো আমার ক্লাসে, দেন তোমরা কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, স্যার এই কারণে সমুদ্রবক্ষের এই ঘটনা ঘটেছে। ঠিক আছে, তাহলে আমরা এবার, তাহলে সমুদ্রবক্ষের বিস্তার মানে হচ্ছে সমুদ্রের বক্ষটা বা সমুদ্রের তলদেশ বিস্তৃত হচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার বিস্তারিত ব্যাখ্যা আমরা আসবো এই মূল বক্তব্য পয়েন্টে। আর স্টুডেন্ট, আমি আমার থিওরি ক্লাসে কিন্তু তোমাদের সবসময়, যারা পুরনো স্টুডেন্ট তারা জানো, আমি কিন্তু প্রায় 8 থেকে 10টা বই ফলো করি, বিভিন্ন টপিক, যে যে বইয়ে যেরকম করে আছে। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা তোমরা যে কোনো একটি বা দুটি বই দিয়ে সংগ্রহে রাখবে, এবং আমি যেখানে এই ভিডিও ক্লাসে যেগুলো স্ক্রিনশট করতে বলবো তোমরা করে নিবে। এবার মূল বক্তব্য কি বলেছে মন দিয়ে দেখো, ভালো করে শোনো কি বলছি। বলছে, মধ্য মহাসাগরীয় শৈলশিরার অক্ষ বরাবর অগ্নুৎপাতের কারণে নতুন ভূত্বক গঠিত হয় এবং শৈলশিরার উভয় পাশে ছড়িয়ে পড়ে। এই নতুন ভূত্বকটি ধীরে ধীরে শৈলশিরা থেকে ক্রমশ দূরে সরতে থাকে এবং অবিরাম লাভা নির্গমনের ফলে শৈলশিরার অক্ষ বরাবর পুনরায় নতুন ভূত্বক তৈরি হয়। এই প্রক্রিয়াটি বারংবার ঘটার ফলে সমুদ্রের তলদেশ ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। এইভাবে দূরে সরতে সরতে অবশেষে সমুদ্র খাত বরাবর সামুদ্রিক ভূত্বকটি মহাদেশের নিচে অ্যাস্ট্রোস্ফিয়ারে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। তাহলে ঘটনাটা একটু বুঝতে হবে তোমাদের, কি বলতে চেয়েছে এই লাইন। ঠিক আছে, দেখো এখানে একটা ছবি আছে, এই ছবিতে দেখো তোমরা মন দিয়ে। এটা বোঝার আগে তোমাকে দুটো জিনিস বুঝতে হবে। অ্যাস্ট্রোস্ফিয়ার, ঠিক আছে, অ্যাস্ট্রোস্ফিয়ারে ম্যাগমার পরিচালন স্রোতের দুরকম স্রোত কাজ করে। দেখে নাও, এটা হচ্ছে আমি ড্র করছি আমাদের ভূ অভ্যন্তর ভাগ, ঠিক আছে। ভালো করে দেখো, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক। ঊর্ধ্ব গুরুমণ্ডলে কি আছে, আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ার আছে। এই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে কিন্তু পরিচালন স্রোত কাজ করে। এই পরিচালন স্রোতটা কিভাবে কাজ করে ভাবো, আমি গুরুমণ্ডলটাকে যদি ড্র করি এখানে, এটা আমাদের ভূত্বক, এটা গুরুমণ্ডল, ঠিক আছে, এটা কেন্দ্রমণ্ডল নিচেরটা। এখানে ম্যাগমার যে পরিচালন স্রোত গুলো আছে, আর্থার হোমস এই পরিচালন স্রোতের প্রবক্তা, এখানে দুরকম পরিচালন স্রোত আছে, ঠিক আছে। একটা কি ঊর্ধ্বমুখী আর একটা নিম্নমুখী। দেখতে পাচ্ছ, ম্যাগমার যে পরিচালন স্রোত, একটা ঊর্ধ্বমুখী, একটা নিম্নমুখী। এবার ম্যাগমার পরিচালন স্রোত যেখানে ঊর্ধ্বমুখী, এই উপরে উঠে গিয়ে এই দুই পারে ছড়িয়ে আছে।
তার ফলে এর উপরে যে পাতটা আছে সেই পাতটা কিন্তু একে অপর থেকে দূরে সরে যাবে, অর্থাৎ প্রতিসারি বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি তৈরি করবে। দূরে সরে যাওয়া মানে প্রতিসারি বা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আবার দেখো, যেখানে নিম্নমুখী পরিচালন স্রোত আছে সেখানে কিন্তু উপরের দুটো পাত কিন্তু একে অপরের কাছে এসে পড়বে। নিম্নমুখী এই নিচে নেমে যাচ্ছে, উপরে পাতগুলো কাছে এসে পড়ছে। তার মানে এখানে কনভার্জেন্ট বা অপসারী পাত সীমানা গড়ে উঠবে। তাহলে এখানে কি হচ্ছে, ডাইভারজেন্ট বা প্রতিসারী, আর এখানে কনভার্জেন্ট বা অপসারী। এই দুটো পাত সীমানার সাধারণত এই পাত সীমানা মানে ডাইভারজেন্ট পাত প্লেট বাউন্ডারি বরাবরই সমুদ্রবক্ষের বিস্তার ঘটে। কেন, ভালো করে বোঝো। একটু আগে যে মূল বক্তব্যটা পড়েছি, ভাবো এটা একটা সমুদ্র বক্ষ, জাস্ট আমি ধরে নিলাম একটা সমুদ্র বক্ষ, ঠিক আছে, এটা। এবার এখানে কন্টিনিউয়াসলি কি হচ্ছে, ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত হিট করছে। এর ফলে এই জায়গাটায় আস্তে আস্তে ফাটল হবে, মানে ভূত্বকের এই জায়গাটা কি সৃষ্টি হবে, ফাটল তৈরি হবে। ভালো কথা, ফাটল তৈরি হলো। এবার এই ফাটলটা আস্তে আস্তে একটু বড় হবে, মানে ফাটলটা বৃদ্ধি পাবে, যেহেতু কন্টিনিউয়াসলি নিচে থেকে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত হিট করছে। এর ফলে যখনই এখানে গ্যাপটা একটু বড় হবে, সামান্য বড় হবে, তখন কি হবে, মাটির নিচের যে তরল লাভা, মাটির নিচ বললে ভুল হবে, অ্যাস্তনোস্ফিয়ারের যে লাভাগুলো আছে, যে ম্যাগমা গুলো আছে, সেগুলা লাভা রূপে নির্গত হবে সমুদ্র বক্ষের নিচে, মানে সমুদ্র গর্ভে জমা হবে। এবং জমা হতে 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 কি হবে, আস্তে আস্তে একটু উঁচু জায়গা তৈরি হবে, মানে একটা শৈলশিলার মতন তৈরি হবে। এবং এখান থেকে এই স্রোতটা কিন্তু কন্টিনিউ হিট করছে উপরে, এবং এই পাতগুলো আরো দূরে সরে যাচ্ছে। যার ফলে এই গ্যাপটা আস্তে আস্তে কি হবে, এই যে বৃদ্ধি পেয়ে গেল গ্যাপটা, এবং এই ফাঁকা জায়গায় কি হবে, এই ফাঁকা জায়গায় ম্যাগমা গুলো জমে যাবে। অর্থাৎ সমুদ্রবক্ষ আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু সমুদ্রবক্ষ যদি এইভাবে বড় হতে থাকে, তাহলে বর্তমানে যে সমুদ্রগুলো আছে সেগুলোর সাইজ অনেক বৃদ্ধি পাওয়ার কথা, এটা মাথায় রাখবা। কিন্তু আরে ভাই, এটা যদি বড় হয়, মানে যদি শিফট করে, এ তো একদিকে এই জায়গাটায় পৌঁছে যাবে না, দেখো মন দিয়ে, এটা এদিকে যাচ্ছে 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 যাচ্ছে, ভালো কথা। কিন্তু এক জায়গাতে মানে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এ কিন্তু আবার নিচে নেমে যাবে। অর্থাৎ এখানে নিম্নমুখী পরিচলন স্রোত আছে, অর্থাৎ কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর এই পাতটাই আবার নিচের দিকে প্রবেশ করে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ম্যাগমা, এখান থেকে যে ম্যাগমা গুলো লাভা রূপে বেরিয়ে সমুদ্র গর্ভ তৈরি করছে, সেই ম্যাগমা বা লাভা গুলোই কিন্তু এক সময় আবার নিচে চলে যাচ্ছে কি রূপে, পাত রূপে। এবং এই পাতটা ভিতরে ধ্বংস হয়ে গিয়ে ম্যাগমা এবং লাভা যোগান অব্যাহত রাখছে। যার ফলে একটা কন্টিনিউয়াস প্রসেসে সমুদ্রবক্ষের বিস্তার এবং পাতের ভাঙন দেখা দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের হ্যারি হেস প্রবর্তিত সমুদ্রবক্ষের বিস্তারের মেন কনসেপ্ট বা মূল বক্তব্য, যেটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আমি তোমাদেরকে মেন বিষয়বস্তুটা কিন্তু এখানে ড্রয়িং করে বুঝিয়ে দিলাম। এবার এখানে আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, ওটাতে আমি হাতে আঁকিয়েছিলাম নর্মাল ভাবে। এবার এখানে খুব সুন্দর একটা ছবি আছে, দেখো। এখানে দেখো ঊর্ধ্বমুখী পরিচালন স্রোত দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে ফাটল তৈরি হয়েছে, এই ফাটল বরাবর দেখো মধ্য একটা শৈলশিরা তৈরি হয়েছে, এবং এই শৈলশিরা বরাবর আস্তে আস্তে সমুদ্রবক্ষের বিস্তার ঘটেছে। এবং এই যে পাতটা মুভ করছে মুভ করছে মুভ করছে করতে করতে দেখো এই জায়গায় বরাবর দেখো নিচে আবার প্রবেশ করছে কোনো একটা বেনিয়ফ জোন বা অধপাত অঞ্চল বরাবর, এ কিন্তু আবার নিচের দিকে প্রবেশ করছে সেম ভাবে দুই পাশে। তাহলে একটা পরিচালন স্রোতটা ঊর্ধ্বমুখী এই গেল, এই নিম্নমুখী হয়ে গেল, তাই কি না? তাহলে আমি তোমাকে যে ছবিটা ড্রয়িং করে বোঝালাম, সেই ছবিটা কিন্তু এখানে তোমাদের কাছে মানে করা আছে বই। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে। এখানে আরেকটা ছবি আছে, আরো ক্লিয়ার হবে তোমাদের ব্যাপারটা। এই দেখো, এটা মহাদেশ, মহাদেশ স্টেজ 1, ঠিক আছে। কি হচ্ছে, লাভা টাভা বেরোচ্ছে বাইরে, মধ্য আটলান্টিক শৈলশিরা। সেকেন্ড পর্যায়ে লাভাগুলো আরো বেশি নির্গত হচ্ছে এবং সমুদ্র তলের বিস্তার ঘটছে এবং মহাদেশগুলোকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে, যেহেতু নতুন লাভা দিয়ে এই জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে। সেম ভাবে তৃতীয় পর্যায়ে কি হচ্ছে, আরো লাভা নির্গত হচ্ছে এবং মহাদেশগুলোকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে, এবং এরাই কিন্তু একটা জায়গায় গিয়ে আবার নিচের দিকে প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে সমুদ্র বক্ষের বিস্তার সংক্রান্ত এখানে এই তত্ত্বটা তোমাকে পড়তে হবে বা লিখতে হবে। এবং দেখো, আমি যে ঘটনাটা বললাম সেই ঘটনাটা কিন্তু এখানে ভাষায় লেখা আছে। কিভাবে লেখা আছে দেখো, কি বলেছে, হোমসের পরিচলন তত্ত্ব অনুযায়ী সামুদ্রিক ভূত্বক, ভূরাসায়ন এবং ভূপদার্থবিদ্যার ভিত্তিতে তিনি বলেছে
কি বলেছে, ম্যাগমার ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে মহাসাগরীয় ভূত্বকে ফেটে গেলে সেই ফাটল বরাবর অসংখ্য চ্যুতিরেখা সৃষ্টি হয়। ভালো কথা, প্রথম যেটা আমি ছবি আঁকিয়ে বুঝিয়েছিলাম। এবার কি বলেছে, লক্ষ লক্ষ বছর ধরে ওই ফাটল বরাবর অবিরাম ব্যাসাল্ট জাতীয় লাভা নির্গত হয়ে সামুদ্রিক ভূত্বকের উপরে সঞ্চিত হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি করে। খুব ভালো কথা। প্রতিসারী সীমানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটে এবং ম্যাগমার নির্গমনের সময় প্রচুর চাপে ভূত্বক ক্রমশ পাশের দিকে সরতে থাকে, দেখতে পাচ্ছ, এবং মাঝের ফাঁকা অংশে নতুন মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে। যেটা আমি তোমাদের ছবি আঁকি বুঝলাম সেটাই বলেছে। লাস্টে কি বলেছে, এইভাবেই নতুন মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি হয় এবং এর বিস্তারের ফলে মহাসাগর দুদিকের সীমানায় অবস্থিত মহাসাগরীয় ভূত্বক পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যতদূর পর্যন্ত সমুদ্রবক্ষ প্রসারিত হয় সমুদ্র তলদেশে সেই সম্প্রসারণশীল অংশকে বলা হয় বিস্তার জোন বা স্প্রেডিং জোন। খুব এটা ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তার হিসেব অনুযায়ী সমুদ্রবক্ষের বিস্তার হার খুবই কম। মহাসাগরীয় শৈলশিরার দুপাশে বছরে 1 সেন্টিমিটার হারে সরে যায়। ফলে আটলান্টিক মহাসাগরের তলদেশ বছরে 2 সেন্টিমিটার করে চওড়া হয়। তাই আটলান্টিকের নতুন ভূত্বকের বয়স 20 কোটি বছর। ব্যাপারটা বুঝতে পারলে? এবার দেখো লাস্টের পর্যায়টা, মানে যেই জায়গা বরাবর এখানে আরেকটা প্লেট নিচের দিকে প্রবেশ করছে, অর্থাৎ এই জোনটা, এই জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গার ঘটনাটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিভাবে দেখো, বলেছে সমুদ্র তলদেশে এই প্রসারের ফলে পুরনো ভূত্বকীয় অংশ বিনাশ ঘটে। তার মতে পরিচলন স্রোতে নিম্নমুখী বাহু বরাবর মহাসাগরীয় খাতে পুরনো ভূত্বক ঢুকে ধ্বংস হয়ে যায়। সমুদ্র তলদেশে এই সংকোচনশীল অঞ্চলকে অবনমন অঞ্চল বা সাবডাকশন জোন বলে। ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। প্রচন্ড ঘর্ষণ, চাপ ও তাপে পুরনো মহাসাগরীয় ভূত্বক গলে যায়। এই পুরনো গলিত ম্যাগমা পুনরায় পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশে নির্গত হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বকের জন্ম দেয়। তাহলে কথাটা বোঝো, কি বলেছে, প্রচন্ড ঘর্ষণ, চাপ এবং তাপে পুরনো মহাসাগরীয় ভূত্বক গলে যায়। এই পুরনো গলিত ম্যাগমা পুনরায় পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশে নির্গত হয়ে নতুন মহাসাগরীয় অংশে জন্ম দেয়। তাই কনভেয়ার বেল্টের মতো সামুদ্রিক ভূত্বক মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে বাইরের দিকে যে হারে বিস্তার লাভ করে প্রান্তভাগে সামুদ্রিক খাতে সেই এলাকায় শেষ হচ্ছে। ফলে ভূত্বকের মোট ক্ষেত্রমান সমান থাকে, দেখতে পাচ্ছ, অর্থাৎ যেই পরিমাণে লাভা নির্গত হচ্ছে এখানে, সেই পরিমাণেরই পাত এই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর ভেতরে প্রবেশ করে যাচ্ছে। যার ফলে সমুদ্র বক্ষের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কিন্তু সমান, কোনো চেঞ্জ হয় না। আশা করি স্টুডেন্ট তোমরা কিন্তু আমার প্রথমে যে আমি প্রশ্নটা করেছিলাম তার অ্যান্সার পেয়েছো। কনভেয়ার বেল্টটা 2 নম্বরের জন্য পড়ে নিবা। এবার এই যে সমুদ্র বক্ষের যে প্রসারণ হচ্ছে তার কারণ প্রথমত পরিচলন স্রোত, এটার ব্যাখ্যা আমি একটু আগে দিয়ে দিচ্ছি তোমাদের। নেক্সট কি বলেছে, সঞ্চারণশীল পাত, অর্থাৎ বিভিন্ন পাতগুলো আছে আমাদের, তাই না, এই পাতগুলো বিভিন্ন দিকে কিন্তু সঞ্চারিত হচ্ছে, কোথাও অভিসারী কোথাও প্রতিসারী। এই সঞ্চারণের কারণেও কিন্তু সমুদ্রবক্ষে বিস্তার ঘটে থাকে। যদি তোমাদের কারণ চায় পরীক্ষায় 2 নাম্বার এদের জন্য, তখন কিন্তু তোমরা লিখবে যে একটা হচ্ছে পরিচলন স্রোত আর একটা হচ্ছে সঞ্চারণশীল পাত, এই দুটো কারণ লিখলে হয়ে যাবে। এবার আমরা পড়বো হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তারের প্রমাণ। এই প্রমাণ দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এখানে এই বইটির মধ্যে কিন্তু বেশ দেখো সিলেবাস বহির্ভূত কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কিন্তু কাজ করা আছে। তোমরা কিন্তু এটা একবার পড়ে নিবে, তোমাদের ভূগোল বিষয়ে অনেক ডিটেলস জানা হবে। এবার আমরা আবার টপিকে চলে আসবো। কি বলেছে, সমুদ্রবক্ষে প্রসারণের সমর্থনে প্রমাণ। খুব মন দিয়ে দেখো কি বলেছে, অবক্ষেপের গভীরতা ও বয়স। ভালো করে দেখো, বলেছে মধ্য সামুদ্রিক শৈলশিরা কেন্দ্র থেকে উপকূলের দিকে অবক্ষেপের বয়স ও গভীরতা ক্রমশ বৃদ্ধি পায়। মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে অবক্ষেপের গভীরতা কম এবং নবীন, কিন্তু উপকূলের দিকে ক্রমশ গভীর ও তুলনামূলকভাবে প্রাচীন। এটি সমুদ্রবক্ষের বিস্তার প্রমাণ করে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে, কিভাবে বুঝতে হবে, এই একটা ছবি আঁকাচ্ছি, হ্যাঁ,
ভাবো এটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা এবং এগুলা হচ্ছে উপকূল। ঠিক আছে, এবার কি বলেছে, মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে যে অবক্ষেপ গুলো আছে সেগুলো হচ্ছে কম গভীর এবং এদের বয়সও কম। এবং তুমি যত উপকূলের দিকে যাচ্ছ, উপকূলের দিকে মানে ভাবো এখানে মানুষ লাফালাফি করে, এইখানে অবক্ষেপ গুলো যে আছে এগুলা গভীরতা বৃদ্ধি পাচ্ছে এবং এগুলা বয়সও ওল্ড আর এগুলা নিউ। তাহলে কমন সেন্স না একটা, যে তুমি যত গভীরে যাচ্ছ অত অবক্ষেপণ গুলো নতুন হচ্ছে এবং এদের বয়সও কম। কিভাবে সম্ভব? তার মানে নিশ্চয়ই এরা এখান থেকে এখানে মুভ করছে আস্তে আস্তে। এর জন্য এখানে একদম গভীরে হচ্ছে নতুন জিনিস আর উপকূলে হচ্ছে আরো পুরনো জিনিস। টেকনিক্যালি উল্টো হওয়ার কথা ছিল, যদি ভাবো সমুদ্র বক্ষের বিস্তার না ঘটতো তাহলে উল্টো হওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনাটাই প্রমাণ করে যে সমুদ্র বক্ষের বিস্তার ঘটছে। সেম ভাবে গায়োটের প্রমাণ, ঠিক আছে, কি দেখা যায় যে গায়োট গুলো মানে সমুদ্র বক্ষের ভেতরে যে গায়োট গুলো আছে সেই গায়োট গুলোর অবস্থান, গায়োট কাকে বলে? গায়োট মানে হচ্ছে সমুদ্রের নিচে যে চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড় তাকে বলে গায়োট। ঠিক আছে, এগুলা কি দেখা গেছে, এই গায়োট গুলো, এইখানে গায়োটের উচ্চতা অনেকটাই কম এবং এখানে গায়োটের উচ্চতা বেশি আছে এবং এই গায়োট গুলো যেই তল বরাবর সমুদ্র খাত নিচের দিকে নেমে আছে সেই দিকে কিন্তু মুভ করছে। এর থেকে প্রমাণ হয় যে গায়োটের মুভমেন্ট, এই গায়োটটা হবে এখানে যেটা ছিল সেটা কিন্তু কয়েক লক্ষ বছর পর মুভ করে দিকে চলে যাচ্ছে এবং তাদের আকৃতিও ছোট হচ্ছে এবং সাইজও কমে যাচ্ছে, যার ফলে এটা প্রমাণ হয় যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। সেম ভাবে দেখো এখানে প্রচুর প্রমাণ দেওয়া আছে। ঠিক আছে, তোমরা টেক্সট বই থেকে একটু ব্যাপারগুলো পড়বে। পুরাচৌম্বকীয় প্রমাণ, হ্যাঁ, তাপ প্রবাহের প্রমাণ। কি বলেছে, পরিচলন তাপ স্রোত ঊর্ধ্বমুখী প্রবাহে মহাসাগরীয় শৈলশিরা ঠিক নিচে পৌঁছায় বলে এখানে ভূতাপ প্রবাহ ঘটে। ভালো কথা। এটি গুরুমণ্ডলে হটস্পটকে নির্দেশ করে যা উক্ত অঞ্চলে অগ্নুৎগম তথা লাভা প্রবাহ ঘটিয়ে সমুদ্রবক্ষের বিস্তার ঘটায়। এটা একটা প্রমাণ। ঠিক আছে, আরেকটা তথ্য হচ্ছে তোমার আগ্নেয় শিলার বয়স। এবার কি হচ্ছে, যেখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা আছে এইখানে যেই আগ্নেয় শিলাগুলা পাওয়া যাচ্ছে এদের বয়স না নতুন, মানে এরা অনেক নতুন। কিন্তু যেগুলা দূরে মানে উপকূলে যে সমস্ত শিলাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে অনেক খুব পুরনো। ঠিক আছে, প্রচুর, হয়তো কয়েকশো মানে 18 থেকে প্রায় 340 কোটি বছর পর্যন্ত পুরনো। মানে এই শিলাগুলো যদি থাকে এগুলা যদি 18 কোটি বছরের পুরনো হয়, এগুলা প্রায় 340 কোটি বছরের পুরনো। তাহলে ভাবতে পারছো সামুদ্রিক শৈলশিরার ঠিক কাছে যারা আছে তারা নবীন আর এত দূরে তারা পুরনো, তার মানে নিশ্চয়ই এই জায়গাটা নতুন তৈরি হয়েছে, এটাই প্রমাণ করে, তাই না? সেম ভাবে অনেক তথ্য আছে, দেখো পিলেজিক অবক্ষেপ বা সঞ্চয়, ঠিক আছে, উপকূল রেখা, হ্যাঁ, তেজস্ক্রিয় পদার্থ, ট্রান্সফর্ম চ্যুতি, এই সমস্ত ডিটেলস গুলো তোমরা একবার করে কিন্তু পড়ে নিবে। এবং যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত আছো, এই পয়েন্টের মধ্যে যে কোনো পয়েন্ট যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, এখানে দেখো কিছু 2 নম্বরের জন্য কিন্তু এখানে বাক্স বানিয়ে বক্স করে কিন্তু তোমাদের দিয়েছে, এগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, ফেমাস, এখানে কি বলেছে, মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তর ভাগে ভূত্বকে 2 থেকে 3 কিমি গভীরে খনন করে নমুনা সংগ্রহ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে 1917 সালে ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশিয়ান আন্ডার সি স্টাডি নামক যেই প্রকল্পটি গ্রহণ করা হয় তাকেই সংক্ষেপে কিন্তু ফেমাস বলে। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্যালিওম্যাগনেটিজম এবং ম্যাগনেটিক পোল খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য। এবার ঘটনা হচ্ছে এই যে আমরা যে এই তত্ত্বটা পড়লাম সমুদ্রবক্ষের বিস্তার, তার গুরুত্ব কি? গুরুত্বটা কি বলতে দেখো, আমার লাস্ট পরিশেষ বলছে, হ্যারি হেস এর মতবাদে নিঃসন্দেহে প্রমাণ করেছে যে প্রতি বছর বিভিন্ন সমুদ্রবক্ষে 1 থেকে 2 সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে, মানে মধ্যভাগ থেকে প্রান্তভাগের দিকে তারা ছড়িয়ে যাচ্ছে এবং 20 থেকে 30 কোটি বছরের মধ্যে পূর্বতন সমুদ্রবক্ষ নিমজ্জিত হয়ে বিনাশ ঘটছে এবং নতুন সমুদ্রবক্ষের উদ্ভব ঘটছে। সামুদ্রিক ভূত্বকের উৎপত্তি ও ধ্বংসের ঘটনাটি চক্রাকারে চলছে। ভালো কথা। এই তত্ত্বের উপর ভিত্তি করে মহাদেশীয় সঞ্চালন, মহাসাগরীয় শৈলশিরা বরাবর অগ্নুৎপাত, ভূমিকম্প, পৃথিবীব্যাপী হটস্পটের অবস্থান, পাত সংস্থান, প্লেট টেকটনিক সমস্ত বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া গেছে। তাহলে এই তত্ত্বের উপর বেস করে আমরা পরবর্তীকালে বিভিন্ন রকমের যে আদার্স থিওরি গুলো আছে
সেই থিওরিগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে জানতে পেরেছি। তাই এই তত্ত্বটা কিন্তু আমাদের কাছে সর্বদাই খুবই গুরুত্বপূর্ণ হিসাবে অবদান রাখবে। এখানে দেখো সমালোচনা আছে, ঠিক আছে, গুরুত্ব হয়ে গেল, তারপর হচ্ছে সমালোচনা। মানে এই যে আমাদের হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বটা তার সমালোচনা। কি সমালোচনা? বলেছে পর্যাপ্ত প্রমাণের অভাব। এই মতবাদটি প্রথমে যখন প্রস্তাবিত হয়েছিল তখন সমুদ্রের গভীর তল নিয়ে গবেষণা বা সুনির্দিষ্ট তথ্যের অভাব ছিল। ভালো কথা। ফলে অনেকের কাছে এই তত্ত্বটি নিছকে অনুমান, কেবল সমুদ্রতলে পরিবর্তন ব্যাখ্যা। এই তত্ত্বে কেবলমাত্র সামুদ্রিক শৈলশিরা বরাবর সামুদ্রিক ভূত্বকের সম্প্রসারণ হওয়ার উপর তথ্য বা প্রমাণ দিয়ে যুক্তি সহকারে ব্যাখ্যা করার প্রচেষ্টা করা হয়, কিন্তু সামগ্রিকভাবে ভূত্বকের সৃষ্টি বা ধ্বংসের কথা এখানে বলা হয়নি। মানে বলতে চেয়েছে শুধুমাত্র সমুদ্র তল নিয়ে কথা বলা হয়েছে, ভূত্বক নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। পাত সঞ্চালন ধারণা উপস্থাপনের ব্যর্থতা। সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বটি যে সময় অবতারণা করা হয় সেই সময় পাত শব্দটি আবির্ভাব ঘটেনি। এই তত্ত্বটি মূলত মহাসঞ্চালন তত্ত্বের আলোকে মহাদেশের বিচ্ছিন্ন হওয়া সাপেক্ষে জোরালো যুক্তি প্রস্তুত করার জন্য গড়ে ওঠে। তাই এই তত্ত্ব পাত সংস্থান তত্ত্বের বিষয়ে কোনো পরিষ্কার ধারণা দিতে পারে না। ক্লিয়ার? কি বলেছে? ভূমিকম্প ও আগ্নেয়গিরি সম্পর্কে পুরোপুরি ব্যাখ্যা দিতে অসমর্থ। সমুদ্রবক্ষের বিস্তৃতি মধ্যে মহাসাগরীয় শৈলশিলার উদ্ভব সম্বন্ধে ব্যাখ্যা দিলে অধোপাত অঞ্চলে দুটি পাত তথা ভূত্বকের সংঘর্ষস্থলে সৃষ্ট ভূমিরূপ বা আগ্নেয়গিরির গতিশীলতা সম্বন্ধে পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণা তৎকালীন বিজ্ঞান মহলে সামগ্রিকভাবে সাড়া ফেললেও ভূগাঠনিক পরিস্থিতি ও ঘটনাবলীকে ব্যাখ্যা করতে পারেনি। এই তত্ত্বটি শুধুমাত্র মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর সমুদ্রের সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। তবে পরবর্তীকালে পাত সংস্থান তত্ত্বের আবির্ভাবের পর সমস্ত প্রকার ভূগাঠনিক কার্যাবলী সম্বন্ধে অনেক বেশি বৈজ্ঞানিক ভাবে বোঝানো সম্ভব হয়েছে। অর্থাৎ কিছু সমালোচকদের মতে এই তত্ত্বটি কিন্তু পুরোপুরি গ্রহণযোগ্য নয়। তার সেই সমালোচনাগুলো আমরা পড়লাম। তাহলে এই যে টপিকটা বা লেসনটা, এখান থেকে আমাদের স্টুডেন্ট তোমরা নোট ডাউন করো কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমে আসতে পারে তোমাদের, এটা 5-এর জন্য আসবে, সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটির ব্যাখ্যা দাও, 5-এর জন্য। ঠিক আছে? আরেকটা আসতে পারে, সমুদ্রবক্ষের বিস্তারের প্রমাণ বা সাক্ষ্যগুলি লেখো, 5-এর জন্য। দুটো বড় প্রশ্ন আসবে এই পার্ট থেকে, 1.1 থেকে শুধুমাত্র এই দুটো বড় প্রশ্নই আসবে তোমাদের পরীক্ষা যদি আসে। এছাড়া আদার যে ছোট প্রশ্ন আছে 3 এবং 2, সেখানে তোমাদের সমালোচনাটা আসতে পারে 2 অথবা 3-এর জন্য। ঠিক আছে? এবং যে কোনো দুটো বা তিনটে তোমার সাক্ষ্য বা প্রমাণ উল্লেখ করে দিতে পারে পরীক্ষকরা, যে এই সাক্ষ্য বা প্রমাণগুলি লিখো। এবং প্রচুর পরিমাণে 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, যেগুলা কিন্তু একটু আগে আমি যখন তোমাদের এই টেক্সট বইটা পড়িয়েছি সেই টেক্সট বইয়ের বিভিন্ন দিকে এই পয়েন্টগুলো করা আছে। জেনে রেখো বলে পয়েন্টের মধ্যেও কিন্তু অনেক বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। এই জিনিসগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখো একটা অনুশীলনী করে, এবং শব্দকোষ বলে যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু সমুদ্রবক্ষের প্রসার, হ্যাঁ, বেনিয়ফ জোন, অধোপাত মন্ডল, এগুলা পাত সংস্থান তত্ত্বের আলোচনার বিষয়। আমি পরের দিন কাজটা করাবো, পাত সংস্থান। হ্যাঁ, ফ্যাক্ট ফাইল বলে যে টপিকগুলো আছে এখানে কিন্তু প্রচুর 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব মন দিয়ে স্টাডি করবে, আশা করি তোমাদের খুবই সুবিধা হবে। তো আজকে আমরা ইউনিট 1-এর প্রথম পার্টটাই শুধু পড়লাম, অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তারটাই শুধু পড়লাম। পরের পার্টে আমরা পাত সংস্থান তত্ত্ব নিয়ে ক্লাস 12-এর লেভেলে আলোচনা করবো। তাহলে স্টুডেন্ট, আজকে ভিডিওটা এখানে অফ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।